সোনার মার্কেটে যেন আগুন লেগে গেছে, যেখানে কোনো মানুষ পৌঁছাতে পারছে না। বিশেষ করে সাধারণ মানুষ, তারা তো সোনাতে হাতই দিতে পারছে না। স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, এই নিয়ে একদম নিচু স্তরের মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা আছেন, তারা তো ভারী বিপাকে পড়েছেন। কেউ বলছে স্বর্ণের দাম বাড়বে, কেউ বলছে কমবে। এই নিয়ে ঘেটে ঘ করে ফেলেছে এই পৃথিবীর সমস্ত মধ্যবিত্ত গরিব মানুষেরা। এমনকি যারা উচ্চবিত্ত বড়লোক মানুষেরাও এই ছোবল থেকে বেঁচে ফিরতে পারছে না। বাঁচবে কি করে? যখন গুদামেই আগুন লেগে যায়, তখন বাইরে যতটুকু চাল থাকে সেগুলোর দাম স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এটাই ঘটছে। বিশেষ করে 1973 সালের পর থেকে ধারাবাহিকভাবে যেভাবে স্বর্ণের দাম বেড়েই চলেছে, সেটা আপনাদের সামনে এর কারণ বিশ্লেষণ করব। আপনারা বুঝতে পারবেন স্বর্ণের দামটা আপনার আমার একটি নাকমাছি বা নাকছাবি যেটা বলি, বা একটি গলার হার, হাতের দুটি বালা, এর উপরে নির্ভর করে থাকে না। এটা শুধুমাত্র আমরা যারা সাধারণ মানুষ, তারা হয়তোবা এই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখি বা এতটুকুই খবর রাখি। কিন্তু অ্যাকচুয়ালি স্বর্ণের বাজারটা নির্ভর করে আন্তর্জাতিক বাজারে। এখানে ভারতবর্ষের মোদিজি বর্তমানে ক্ষমতায় আছেন, এর কোনো কিছু করার নেই, বা অন্য কোনো একটা রাষ্ট্রের যিনি ক্ষমতায় আছেন, তারা যে এই স্বর্ণের বাজার বা স্বর্ণের দাম নির্ধারণ করে, এটা কিন্তু নয়। এই ভূ রাজনীতিতে যারা জিওপলিটিক্স নিয়ে ভিডিও দেখেন, আপনাদের প্রত্যেকেই জিওপলিটিক্স নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে, জিওপলিটিক্স বোঝার প্রয়োজন আছে। একটা দেশের যেমন সংবিধান জানাটা প্রত্যেকটা মানুষের জরুরি, ঠিক ততটাই জরুরি এই বিশ্ব রাজনীতি সম্পর্কে জানাটা। তবেই আপনি এই পৃথিবীতে কি ঘটছে, এই ঘটনার পিছনে কারা দায়ী বুঝতে পারবেন। আপনাদেরকে সম্পূর্ণ আড়াল করে রেখে, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষকে সম্পূর্ণ আড়াল করে রেখে, এক শ্রেণীর 2% 3% মানুষ এই গোটা পৃথিবীটাকে পরিচালনা করছে, এবং তারাই নির্ধারণ করে স্বর্ণের দাম কত হবে, আপনার দেশের টাকা উপরে উঠবে না নিচে নামবে, এগুলো সমস্তটাই নির্ধারণ করে। এবং এই নির্ধারণের মাপকাঠিটা সম্পূর্ণভাবে এই পৃথিবীর ম্যাক্সিমাম দেশ একটা দেশের উপরে ছেড়ে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1944 সালে। সেই দেশটার নাম হচ্ছে আমেরিকা। আপনারা যারা আজকের দিনে দাঁড়িয়ে জিওপলিটিক্সের ভিডিও দেখছেন বা জিওপলিটিক্স নিয়ে একটু লেখাপড়া করছেন, ভাবছেন বা ভিডিও দেখে বোঝার চেষ্টা করছেন, তাদেরকে বলে রাখা ভালো, 1944 সালে এই আমেরিকা সমগ্র পৃথিবীর দাদা হয়ে গেছে। কিভাবে? একটু আপনাদের সামনে ডিটেলস বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে আজকের দিনে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। এটা ভারতবর্ষ, চীন, বাংলাদেশ, পাকিস্তান বা আমাদের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপরে যে নির্ভর করছে, এটা কিন্তু নয়। এই দাম বৃদ্ধি দুটো এক স্ট্যাটিস্টিকের উপরে বসে আছে। এক হচ্ছে এই ভূ রাজনীতিতে ডলারকে বাঁচিয়ে রাখার চেষ্টা, দুই হচ্ছে যতটুকু স্বর্ণ আবির্ভাব হচ্ছে, যতটুকু স্বর্ণ খনি থেকে খনন কার্য করে নিয়ে আসা সম্ভব হচ্ছে, তার চাইতে অনেক বেশি চাহিদা এই বর্তমান পৃথিবীর। স্বাভাবিকভাবেই চাহিদা বেশি হলে যে কোনো জিনিসের দাম বেড়ে যায়। সাপোজ মনে করুন আমার এই শার্ট, আমি যে শার্টটা পরে আছি, এই শার্টটার দাম ইন্ডিয়ান রুপিতে 500 রুপি। এইটা যদি আমাদের এলাকায় 10 পিস আছে, ক্রেতা আছে 20 পিস, তাহলে 20 জন ক্রেতা 10 পিস শার্ট, 10 জনই তো পাবে। স্বাভাবিকভাবে দোকানদার ভাবছে যে 10 জনকে আমি যখন দিতে পারবো, তার বেশি দিতে পারবো না, তো আমি একটা কাজ করি, এর দামটা নির্ধারণ করে দিই 1000 রুপি। তো 1000 রুপিতে দুজন ভাবলো যে এই শার্টটা যেহেতু আমি চয়েস করেছি, দাম যেমনই হোক আমি নেব, নিয়ে নিল, থাকলো 8টা।
বাকি যারা আসছে তাদেরকে দেখা গেল তাদের ডিমান্ড অনুযায়ী এই দামটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এটাই হচ্ছে বর্তমানে পুঁজিবাদের যে চাষ এই গোটা পৃথিবী জুড়ে চলছে, এই পুঁজিবাদের জন্যই বর্তমানে এই ক্রাইসিস পলিসিটা যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবে, করে রাখতে পারবে যে কোনো প্রোডাক্টের উপরে, ততদিন পর্যন্ত ব্যবসা হয়। আর যখন বাজারে অ্যাভেলেবল হয়ে যায় তখন সেই ব্যবসাটা আর থাকে না। তবে যেহেতু গোল্ড এমন একটা প্রোডাক্ট যেটা মানুষ তৈরি করতে পারে না, এটা প্রাকৃতিক একটি সম্পদ এবং সেটা খনন কার্য করে স্বর্ণটাকে তোলা অত্যন্ত ব্যয়বহুল, এবং সেই ব্যয়বহুল বহন করাটা দেশের পক্ষে যেহেতু ইনভেস্ট করতে হচ্ছে, স্বাভাবিকভাবেই স্বর্ণের দামটা বেড়ে যাচ্ছে। স্বর্ণ এমন একটা ধাতু যেখানে কোনোদিন মরচে ধরে না, যেখানে কোনোদিন এর যে ভ্যালু কোনোদিন কমে না, এবং শুধুমাত্র মানি ভ্যালু না, এর ভিতরে যে পদার্থের যে ভ্যালু সেটাও কমে না, যুগের পর যুগ স্বর্ণই থাকে। এই কারণে এর ভ্যালুয়ান বিশাল। একটা সময় যখন 1950 সালে সৌদি আরব সহ আরাবিয়ান কান্ট্রিগুলোতে ডলারের মধ্য দিয়ে তেল কেনা বেচার শুরু করেছিল আমেরিকা সর্বপ্রথম যখন এই 1944 সালে সারা বিশ্বের নিয়ন্ত্রণ করার জন্য হাতে ক্ষমতা নেয়, সেই সময়তে একটি কথা বলেছিল, যে কথার কারণে সারা পৃথিবীর মেনে নিয়েছিল। এটা তো স্বাভাবিক, যখন একটা মানুষ আমি কথা বলছি, আমার কথাগুলো আপনি শুনবেন, আপনার ভালো লাগবে তবেই তো শুনবেন, আপনার যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই আপনার ভালো লাগার মতো করে আপনাকে নতুন, অথেন্টিক এবং যুক্তিসঙ্গত আমি আপনাকে যদি কথা বলি আপনি নিশ্চয়ই শুনবেন, ভিডিও স্কিপ করে যাবেন না, এটাই স্বাভাবিক। এটাই 1944 সালে আমেরিকা বলেছিল যে এই গোল্ড ইজ ইকুয়াল টু ডলার, অর্থাৎ এই গোল্ডের যে ভ্যালু থাকবে, মার্কেট ভ্যালু থাকবে, ডলার একই সমতুল্য হবে। স্বাভাবিকভাবে সবাই দেখলো যে গোল্ড নিয়ে যাওয়ার রিস্ক, বা যেহেতু গোল্ড স্ট্যান্ডার্ডস বজায় রাখছে ডলার, তাই স্বাভাবিকভাবে বিশ্বের ম্যাক্সিমাম দেশ আমরা জানি এই গোল্ডের পরিবর্তে ডলার বা ডলারের পরিবর্তে গোল্ড, এই একটা পরিস্থিতি মেনে নিয়েছিল। একটু আগে যে কথা বললাম যে 1950 সালে যখন সৌদি আরব সহ বিভিন্ন আরাবিয়ান কান্ট্রিগুলোতে তেলের খনির সন্ধান পাওয়া গেল, সেই সময়তে কি করলো, সেই সময়তে এই আমেরিকা সমস্ত আরাবিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে বলল যে এর পিছনে এই তেল তোলার জন্য যত খরচা হবে আমরা বহন করব, তার পরিবর্তে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডলারের পরিবর্তে পেট্রোল বিক্রি করতে হবে। অর্থাৎ পেট্রো ডলার, যেটা আমরা খোলা মার্কেটে জানি যে তরল সোনা বলা হয় এই পেট্রোলকে, বা এই সোনা কনভার্ট হয়ে গেছে ডলারে, এইরকম একটা সুচাতুরতার সহিত আমেরিকা সুন্দরভাবে এই গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে ফেলেছে। পরবর্তীতে 1973 সালে 1973 যখন এসেছে ওয়ার্ল্ডে, সেই সময়তে আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন যে আমরা এতদিন পর্যন্ত গোল্ড ইজ ইকুয়াল টু ডলার, ডলার ইজ ইকুয়াল টু গোল্ড, আমরা এই সিস্টেমের মধ্যে দিয়ে এতদিন পর্যন্ত চলেছি, কিন্তু আজকে থেকে আমরা আর ডলার ইজ ইকুয়াল টু গোল্ড বা গোল্ড ইজ ইকুয়াল টু ডলার এই কন্ডিশনে থাকবে না। কেন থাকবে না? না তো এতদিন পর্যন্ত যেহেতু স্বর্ণের একটা লিমিট ছিল, বা স্বর্ণ যে ক্যাপাসিটি ছিল, মানুষের যে চাহিদা ছিল, সেই চাহিদার সঙ্গে ডলার আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এক ধাক্কায় ইউরোপিয়ান কান্ট্রি সহ গোটা পৃথিবীর যারা ডলারকে স্বর্ণ ভেবে মজুত করে রেখেছিল, এখনো পর্যন্ত ডলারকে আমরা অনেক দেশের মজুত করে রাখে, যেহেতু ডলারের মধ্য দিয়েই আন্তর্জাতিক ব্যবসাগুলো হয়। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি শুধুমাত্র সৌদি আরব নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ ডলারের মজুত করে রাখে। যেমন আপনার ঘরে গম চাল মজুত করে রাখেন, ঠিক
তেমনভাবে ডলার মজুত করে রাখে ব্যাংকগুলোতে, ভবিষ্যতে যাতে কোনো কিছু কেনা যায় এই উদ্দেশ্যে। বিশেষ করে তেল, এই বিশ্ব বাজারে সবচাইতে ক্রাইসিস তো দুটো জিনিসের, একটা হচ্ছে তরল সোনা যেটা আমরা পেট্রোল বলি, আর যেটা একটা লিকুইড গোল্ড, যেটা সবসময়তে গোল্ড। গোটা বিশ্বে গোল্ড ইজ ইকুয়াল টু গোল্ড, গোল্ডের বিকল্প এই পৃথিবীতে এখন পর্যন্ত আসেনি, আগামী দিনেও আসবে কিনা সন্দেহ আছে। এই সোনার দাম আজকের দিনে বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার মেন বীজটা বপন করেছিল 1973 সালে আমেরিকা। এখন ঘটনা হচ্ছে, তাহলে এতদিন পর্যন্ত সেই 1973 থেকে ওদিকে 27 বছর, এদিকে 2025 সাল চলে গেল, প্রায় 50-52 বছর ধরে আমেরিকা কি করে এতদিন পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে ভুল বোঝালো। আপনি খুব বেশি বোঝেন, আপনার কথাগুলো শুনে তো তাই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি বেশি বুঝি এমনটি নয়, আপনাকে বিষয়টা বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছেও বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে, আমেরিকা বুদ্ধি করে আরেকটা জিনিস তৈরি করে রেখেছে, সেটা হচ্ছে সুইফট সিস্টেম। এই সুইফট সিস্টেমটা কি? এই সুইফট এমন একটা জিনিস যেটা হচ্ছে গোটা পৃথিবীর কারেন্সি একটা দেশ থেকে আরেকটা দেশে পাঠানোর জন্য একটা পাসওয়ার্ড লাগে, যে পাসওয়ার্ডটা আমি সাপোজ মনে করুন আমি সৌদি আরবে থেকে টাকা পাঠাবো বাংলাদেশে। এখন ঘটনা হচ্ছে, সৌদি আরবে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন তারা যখন বাংলাদেশে টাকা পাঠাবেন, তখন তো একটা টাকাটা তো উঠতে উঠতে চলে যাবে না, তার তো একটা প্রসেস আছে। সেই প্রসেসটাকে মেনটেন্স করে আমেরিকা। আমেরিকার ব্যাংকে গিয়ে এই টাকাগুলো সমস্ত জমা হয় ডলার হিসাবে, এবং সেই ডলার হিসাবে কনভার্ট করে আবার পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেয়। এর অনেকগুলো ধাপ আছে। দেখা গেলো আপনি প্রথমে সৌদি আরবের ব্যাংকে গেলেন, সৌদি আরবের ব্যাংকে টাকাটা রিসিভ করার পরে সেই ব্যাংকের মেন ব্রাঞ্চে যাবে, মেন ব্রাঞ্চে যাওয়ার পরে সৌদি সেন্ট্রাল ব্যাংকে যাবে, সেই সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে তারপরে দেখা হলো ইংল্যান্ডে বা কোথাও একটা আমেরিকা এই সুইফের একটা করে রেখেছে যে সৌদি আরবের যত টাকা সব ইংল্যান্ডে যাবে, সেখানকার ইংল্যান্ডের যে ব্যাংক আছে সেই ব্যাংক আবার বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে পাঠাবে, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক সেখানকার লোকাল যে ব্যাংক আছে সেই ব্যাংকে পাঠাবে। এই তারপরে বাই হ্যান্ড মানুষ টাকা পায় সেই দেশে। এই হচ্ছে যারা বিদেশে থেকে টাকা পাঠায় এর একটা পদ্ধতি। এই পদ্ধতিতে সম্পূর্ণভাবে বাজারটাকে দখল করে রেখেছে আমেরিকা। এখন বুঝুন, তাহলে মানুষ এই 50-52 বছর আগে শুনেছে যে স্বর্ণের দামের সঙ্গে ডলার ডিভাইডেশন হয়ে গেছে, তাহলে এখনো পর্যন্ত ডলার কেন মজুত করে রেখেছে? যারা মজুত করে রেখেছে তারা তো বোকা। অ্যাকচুয়ালি যারা মজুত করে রেখেছে তারা বোকা নয়, তারা বিশ্বাস করে রেখেছে এমনটিও নয়, উপায় নাই হিসাবে রেখেছে। এখন উপায় যারা দেখাতে গিয়েছে তাদের পরিণত হয়েছে করুণ। যেমন আপনারা জানেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, সেই সাদ্দাম হোসেনকে আমেরিকা কেন তার বিরুদ্ধে আগ্নেয় অস্ত্র তৈরি করছে এই অভিযোগ নিয়ে এসে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছিল? সেটা হয়তোবা অনেকেই জানেন বা অনেকে জানেন না। বা কেউ কেউ বলে যে সাদ্দাম হোসেন উনি তো মুসলিম, ঠিকই আছে, ওটাকে ফাঁসি দিয়ে দিয়েছে, এটা আমেরিকা খুব বুদ্ধিমানের কাজ করেছে। বিশেষ করে ভারতীয় যারা আছেন, যারা উগ্র হিন্দুত্ববাদীর চর্চা করেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। এমনটি মৌলবাদীরাও করে, যারা যখন দেখে যে অন্য ধর্মের মানুষ খ্রিস্টান ইহুদিদেরকে এমন করেছে তখন বলে যায় ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা যেটা ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন। আমেরিকার কৌশল কি ভয়ানক, আমেরিকা আগামী প্রজন্মকে কতটা হাতের মুঠোয় করে রাখে আপনি ভাবতে পারবেন না। সাদ্দাম হোসেন বলেছিলেন আমরা এই দেশের পেট্রোল বিক্রি করব, বিনিময়ে স্বর্ণ নেব, স্বর্ণের বিনিময় ছাড়া আমরা কাগজের ডলার বা এই ধরনের কোনো কিছু নেব না। স্বাভাবিকভাবেই দেখলো যে আমেরিকার বিরুদ্ধে যদি একটা মানুষ এই কথা বলে, একটা দেশের প্রেসিডেন্টই যদি এই কথা বলে, আগামী দিনে অন্য কোনো দেশের প্রেসিডেন্টও একই কথা বলতে পারে। স্বাভাবিকভাবে আমেরিকার এই রাজত্ব, এই সাম্রাজ্য শেষ হয়ে যাবে।
তার জন্য তার নামে মিথ্যা প্রপাগান্ড চাপিয়ে দেশের মানুষকে উত্তপ্ত করে মিডিয়ার পিছনে ডলার ছড়িয়ে আমরা দেখেছি সাদ্দাম হোসেনকে বিচারের নামে প্রহসন করে শেষ করে দিয়েছে। আমরা দেখেছি লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফিরও সেই একই হাল হয়েছিল। তিনিও বলেছিলেন এই লিবিয়াতে যে পরিমাণে তেল আছে, যে পরিমাণে স্বর্ণ আছে, লিবিয়ার মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না, লিবিয়ার মানুষ পৃথিবীর সবচাইতে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করবে, আমরা এই দেশের তেল বিক্রি করব স্বর্ণের বিনিময়ে। পক্ষান্তরে লিবিয়াতে কিভাবে সেখানকার বিভিন্ন গোষ্ঠীকে খাড়া করে দিয়েছে, আন্দোলনে পাঠিয়ে দিয়েছে, পরিবর্তে কি হয়েছে, গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি ইতিহাসে আরও দেখেছি সদ্য 2026 সালের ঘটনা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবজা করে রেখে দিয়েছে তার দেশে। কারণ এই একটাই, তেল। ভেনিজুয়েলা বলেছে যে আমার দেশের তেল আমি ডলারে বিক্রি করব না সেই দেশের টাকাতে। যেমন আপনারা জানেন ভারতের রুপি, বাংলাদেশের টাকা, তারপরে আপনার চীনের রুবেল, এই ধরনের বিভিন্ন ধরনের যে কারেন্সিগুলো সারা পৃথিবীর আছে, যেমন সৌদি আরবের রিয়াল, তারপরে আপনার ইংল্যান্ডের যেমন আছে পাউন্ড, এইরকম বিভিন্ন দেশের বিভিন্ন রকমের যে কারেন্সি আছে, সেই কারেন্সির মধ্য দিয়ে আমরা ব্যবসা করব। আমরা ডলার নেব না, অর্থাৎ আমরা ডলারাইজেশন করব। তাই এই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আশ্চর্যজনকভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা আশ্চর্যের কোনো কিছু নয়। যখন আপনি বুঝবেন যে আপনার বেঁচে থাকার সময়সীমা শেষ হয়ে গেছে, আর এই বেঁচে থাকার সময়সীমাটা যদি শেষ হয়ে গেছে এই কথাটা আপনার শরীরে শক্তি থাকা অবস্থায় বুঝতে পারেন, তাহলে যে আপনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে বা শেষ করে দেবে নিশ্চিত, আপনি একবার হলেও তো চেষ্টা করবেন। সেই চেষ্টায় বারবার আমেরিকা করছে আর বারবার সফল হচ্ছে। আমরা জানি ইরানের উপরে কি ভয়ানক চক্রান্ত চলছে। ইরানের তেল গোটা রাশিয়া, চীন, ভারত, যে সমস্ত দেশগুলো সবচাইতে বেশি সংখ্যক মানুষের বসবাস এবং সবচাইতে বড় বাজার, মার্কেট, তারা সরাসরি সেই দেশের রুপির মধ্য দিয়ে, সেই দেশের টাকার মধ্য দিয়ে তারা তেল কিনছে এবং তাদের জীবনযাপন সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে। সেই কারণে ইরানকে বারবার হুমকি দিচ্ছে ইসরায়েলের মধ্য দিয়ে। আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে না। তবে আমেরিকা যদি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে রাশিয়া বা চীন হয়তোবা চুপ করে থাকবে না। ওই মাদুরো ঘটনাকে কেন্দ্র করে যেভাবে চুপ করে আছে রাশিয়া বা চীন, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এই যে পরিস্থিতি বর্তমানে গোটা বিশ্ব রাজনীতিতে, গোটা বিশ্বে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির বাইরে কিন্তু আপনি নন। এটা সবার আগে মাথায় রাখবেন। সবার আগে আমাকে মাথায় রাখতে হবে যে ঘটনাগুলি ঘটছে ঘটনাক্রমে, এগুলি অন্য দেশের বিষয়, আমাদের জীবন জীবিকায় কিছুই প্রভাব পড়বে না। এই কথা ভেবে যারা বসে আছেন সবচাইতে ভুল করছেন। আপনাকে সজাগ হতে হবে। কেননা আজকে যে স্বর্ণের দাম ছিল 67-68 বা এর মধ্যে থাকার কথা ছিল এই 2026 সালে, সেই জায়গায় দাঁড়িয়ে ডবলেরও বেশি হয়ে গেছে, অর্থাৎ প্রায় 2.5 গুণ দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব কিন্তু আপনার উপরে পড়ছে। আগামী দিনে যদি এই ডলার সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং স্বর্ণের বিনিময়ে যদি পেট্রোলের মধ্যে আমরা প্রবেশ করি, গোটা পৃথিবী প্রবেশ করে, তাহলে এর প্রভাব গোটা পৃথিবীতে পড়বে এবং এর পরিস্থিতি বিশ্বযুদ্ধ লেগে যেতেও পারে। এইরকম একটা সময়সীমার মধ্য দিয়ে আমরা চলছি। যাই হোক, স্বর্ণের দাম কেন বৃদ্ধি পাচ্ছে এই কথা বলতে গেলে এই ডলারের কেন উত্থান, এই বিষয়গুলো আলোচনাটা অত্যাবশ্যক।
আপনাকে স্বর্ণের দামের সঙ্গে এই ডলার কিভাবে আজকে কাগজ হয়ে গেল, একটা সময় এই ডলার স্বর্ণ ছিল, আজকের দিনে পেট্রোলের মধ্য দিয়ে কেন এই ডলারকে বেঁধে রেখেছে, সুইফট সিস্টেমটার মধ্য দিয়ে কোন কোন দেশকে আমেরিকা বেঁধে রেখেছে, এগুলো আপনার জানার প্রয়োজন আছে। যদি আপনি একজন স্বর্ণের দাম এত বেড়ে যাচ্ছে এটা বোঝার চেষ্টা করার মানুষ যদি হতে চান, তাহলে এই বিষয়টাকে আপনাকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। একটু ভিডিওটা লম্বা চড়া হয়ে যাচ্ছে, তারপরে আপনাদেরকে সমস্ত বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে বলতে গেলে একটু সময় দিতে হবে। একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু শুনুন, তবেই আপনি বিষয়টা আরও ক্লিয়ারলি হয়ে যাবে। আপনারা দেখেছেন 2022 সালে যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ, একটা অবাক বিষয়, ইউক্রেন একটা ছোট্ট দেশ এবং এই ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার মতো একটা পৃথিবীর সর্ববৃহৎ দেশ, সবচাইতে শক্তিশালী দেশ, যে শক্তিশালী দেশের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানি মাথা নত করতে বাধ্য হয়েছিল, সেই দেশটাকে কিভাবে ডলার একদম ব্যান্ড করে দিয়েছে। তার যে পরিমাণের ডলার মজুদ ছিল প্রায় 330 বিলিয়ন মার্কিন ডলার মজুদ করে রেখেছিল। কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলেছি যে এই ডলার গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ মজুদ করে রেখেছে, শুধুমাত্র রাশিয়া রেখেছে এমনটি নয়, ভারতবর্ষও রেখেছে, বাংলাদেশও ডলার রেখেছে, এখনও রেখেছে, যেহেতু ডলারের মধ্য দিয়েই ব্যবসাগুলো চলছে। রাশিয়ার 330 বিলিয়ন মার্কিন ডলার সম্পূর্ণ বাজেয়াপ্ত করে দিয়েছে এই আমেরিকা এবং ইউক্রেনকে সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য সহযোগিতা করে বলছে যে তুমি সারা জীবন ঠান্ডা লড়াই চালিয়ে যাও, রাশিয়া যাতে তার দেশের অভ্যন্তরীণ ইকোনমি আস্তে আস্তে ভেঙে পড়ে। আমি স্যাংশন, ট্যারিফ ইত্যাদি ইত্যাদি লাগিয়ে রেখেছি, তার সমস্ত ডলার যেগুলো রেখেছিল সেগুলো বাজেয়াপ্ত করে দিয়েছি, অতএব সে আগামী দিনে আর পৃথিবীতে শক্তিধর হয়ে উঠতে পারবে না, এইরকম একটা পরিস্থিতি করে রেখেছে। যদিও চীন এদিকে একদিকে যখন রাশিয়াকে চেপে ধরছে, অন্যদিকে চীনকে ছেড়ে দিয়েছে, চীন আবার একদম আমেরিকার মাথার উপরে উঠে যাচ্ছে দিন দিন। আর চীন স্বর্ণ কিনছে, শুধু তাই নয়, রূপো, গোটা পৃথিবীতে যে পরিমাণে রূপো আছে প্রায় 75% রূপোর মালিক বর্তমানে চীন। অতএব আগামী দিনে আপনারা জানেন বিভিন্ন ধরনের সোলার প্যানেল থেকে শুরু করে আমাদের মোবাইল বা ল্যাপটপ এই ধরনের বা ক্যামেরা, প্রচুর জিনিস তৈরি করতে গেলে আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হয় রূপা অর্থাৎ সিলভার। সেই সিলভার সবচাইতে বেশি আছে চীনে। চীন হচ্ছে আগামী দিনের টেকনোলজির বাদশা এই পৃথিবীর, তাই স্বাভাবিকভাবেই চীনকে আটকাতে গিয়ে কখনো কখনো চীনের উপরেও ট্যারিফ লাগাচ্ছে। ভারত একটা সবচেয়ে বৃহৎ মার্কেট, যে মার্কেটের ভিতরে ভারতের এত জনসংখ্যা ব্যবহার করে বিভিন্ন ধরনের পার্টস, খাবারের বিশেষ বিশেষ চাহিদা পূরণ করার জন্য বাইরে থেকে পর্যন্ত আমদানি করতে হয় ভারতকে, এটা আমরা সকলেই জানি। শুধুমাত্র ভারত নয়, গোটা পৃথিবী কোনো না কোনো দেশের উপরে, কোনো না কোনো বিশেষ অংশের উপরে নির্ভরশীল, এইভাবেই চলছে। সেক্ষেত্রে আমরা দেখেছি ভারতের উপরেও ট্যারিফের বোঝা চাপিয়ে রেখেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মোদিজি এবং ট্রাম্পের মধ্যে বিরাট কথোপকথন, সেখানে বাকযুদ্ধ চলছে। মোদিজি কিন্তু ট্রাম্পের কাছে এই পর্যন্ত মাথা নত করেনি, যদিও রুপির দাম অর্থাৎ টাকার দাম দিন দিন ডলারের কাছে মার খাচ্ছে, ডলারের থেকে অনেক নিচে নেমে যাচ্ছে। সেক্ষেত্রে বিশ্ব বাজার যেখানে আছে সেখানে হয়তো বা বলবে যে মোদিজি ভালো প্রশাসক নন, তার আমলে আজকে রুপির দাম সবচাইতে কমে যাচ্ছে, যেখানে $1 ইজিক্যাল টু প্রায় 91 রুপি হয়ে গেছে, আগামী দিনে 100 ছুঁই ছুঁই। এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী দিনে ভারতীয় রুপি গোটা পৃথিবীতে মুখ থুবড়ে পড়বে। ইকোনমি সিস্টেমে অর্থনীতিবিদ যারা আছেন তাদের কথাই, এখানে আমরা যেহেতু
ডলারাইজেশন করছি, সেক্ষেত্রে রুপি যদি মার্কেটে একটু পড়েও যায়, তবুও আমরা একটা সময় গিয়ে এর মেকআপটা দিতে পারবো। তাই আমরা ধৈর্য সহকারে দেখছি, লক্ষ্য রাখছি। তবে ট্রাম্পের কাছে আমরা ব্রিক্সভুক্ত যে সমস্ত দেশগুলো আছি, যেমন আছে রাশিয়া, চীন, ব্রাজিল, আছে ইন্ডিয়া, এই ধরনের যে দেশগুলো আরও আছে, প্রায় 11টা, প্রায় 15-18টা দেশ এই মুহূর্তে ব্রিক্সের ভুক্ত হয়ে গেছে। তারা বলছে যে আমরা ধৈর্য সহকারে এই ঘটনাটা একদিনে না, প্রায় 70-75 বছর ধরে, 75-78, প্রায় 80 বছর ধরে আজকে একটু একটু করে আমেরিকার এই বিশ্ব সাম্রাজ্য তৈরি করেছে। হঠাৎ করে যদি আমি বলি যে এই সাম্রাজ্যবাদ নিপাত যাক, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়ছি, বুকের তাজা রক্ত দিয়ে দেব, এগুলো দেশের ভিতরে বিভিন্ন আন্দোলনগুলোতে সম্ভব। আমরা দেশের ভিতরেই যারা ছোট ছোট পলিটিক্যাল যে সমস্ত পার্টিগুলো আছে তারা বলতে পারে, কিন্তু বিশ্ব জিওপলিটিক্যাল দেখতে গেলে সেখানে আপনাকে সময় দিতে হবে, সেখানে ধীর গতিতে চলতে হবে, কিন্তু চোখ নাক সব সময় খোলা রাখতে হবে। কোথায় কি ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে সেখানে একটা কমেন্টমেন্ট করে দিলাম, কোনো একটা দেশের পক্ষ নিয়ে নিলাম, এমনটি নয়। আমরা অনেক চিন্তা ভাবনা করে ব্রিক্সের মতো একটি শক্ত ডলারের বিপরীতে যখন একটা কারেন্সি নিয়ে আসতে পেরেছি, নিশ্চয়ই আগামী দিনে এই কারেন্সিকে গোটা পৃথিবীতে মজবুতভাবে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য স্বর্ণের যে পরিমাণে প্রয়োজন আছে, যে পরিমাণে স্বর্ণের মজুতের প্রয়োজন আছে, নিশ্চয়ই ব্রিক্সভুক্ত দেশগুলো করবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে স্বর্ণের দাম যে কমে যাবে এর কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এই 2026-এর জানুয়ারির শেষের দিকে আপনাদের সামনে সোজা এক লাইনে বলে দিচ্ছি, স্বর্ণের দাম যে কমবে এর কোনো নিশ্চয়তা নাই, স্বর্ণের দাম বাড়বে। কেননা ডলারের উপরে বিশ্বাস হারিয়ে গেছে, ডলারকে আর বিশ্বাস করে থাকা যায় না। সুইফটের বিকল্প চীন অলরেডি একটি সুইফট বিকল্প আবিষ্কার করে ফেলেছে। অতএব এই ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষ আস্তে আস্তে যত দ্রুত গ্রহণ করবে, আমেরিকা আরও কোণঠাসা হবে। গোটা পৃথিবীতে তেলের ভান্ডার আরব কান্ট্রিগুলোতে যেভাবে আছে, এরাও বুঝতে পারছে যে আমেরিকা এতদিন পর্যন্ত ব্যবহার করেছে। এখন বিষয় হচ্ছে, যখন শুরুপাতে মানুষ কিন্তু সমস্যার কথা বুঝতে পারে না। যে কোনো রোগ আপনার শরীরে যখন বাসা বাঁধে তখন আপনি কিন্তু শুরু অবস্থায় বুঝতে পারেন না। এই ঘটনাটা কখন বুঝতে পারেন? যখন শেষ পজিশনে হয়। আপনার শরীরের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি শরীরের কিডনিটা একদিনে নষ্ট হয়নি, সেটা নষ্ট হতে অনেক সময় লাগে, 10 বছর, 15 বছর, 20 বছর, 60 বছরও লাগতে পারে। যখন আপনি বুঝতে পারেন যে আপনার একটি কিডনি নষ্ট হয়ে গেছে, তখন দেখা গেল কিডনি একটা দেওয়ার পরেও বাঁচিয়ে রাখা যায় না। তাই স্বাভাবিকভাবেই আমেরিকার যে ডলার, সেই ডলার যে কিডনি নষ্ট হওয়ার মতো ডলার যে নষ্ট হয়ে গেছে, সেই নষ্টটা আর রিপ্রেজেন্ট করে সেটাকে ট্রিটমেন্ট করে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। বেশি দিন বাঁচিয়ে রাখা মানে আপনি বলবেন যে সানাউল্লাহ, আপনি বলছেন যে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে কি 6 মাসের মধ্যেই মারা যাবে? না, 6 মাস না, হয়তোবা 20 বছর, 25 বছর। আমরা মোটামুটি যারা জিও পলিটিক্স ফলো করি, আমরা যারা আন্তর্জাতিক পলিটিক্স বুঝি বা একটু পড়াশোনার মধ্যে থাকি, যারা একটু চেষ্টা করি এগুলো জানার, তারা অন্ততপক্ষে বোঝেন যে আমরা মোটামুটিভাবে আইডিয়া করছি যে 2050 সালের মধ্যে এই সাম্রাজ্যবাদ আমেরিকা খুঁজে পাওয়া যাবে না। আর 25 বছর অপেক্ষা করুন। এতদিন তো প্রায় 80 বছর ধরে তো চালালো, 80 বছর আর 25 বছর অনেকটা ইয়ে। স্বাভাবিকভাবেই আপনার কিডনি নষ্ট হওয়ার পরে যতদিন আপনার আয়ু আছে, যতদিন বেঁচে থাকার মতো পরিস্থিতি, স্ট্রাগল করতে পারবেন, সেটা হয়তো বা থাকতে পারবেন। যাই হোক, এই মুহূর্তে আমেরিকার দিন শেষ হয়ে যাচ্ছে, আর আমেরিকার দিন শেষ হয়ে যাওয়া মানে আগামী দিনে স্বর্ণের দাম আরও বাড়বে। এই যে যুদ্ধ, একটা দেশের সঙ্গে আর একটা দেশ, কখনো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ লেগে আছে, কখনো ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধ লেগে আছে, কখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসছে, কখনো আমেরিকা সরাসরি বলছে আমি ইরানকে আক্রমণ করব। এই পৃথিবী জুড়ে যে সমস্ত দেশগুলো আছে, পৃথিবীতে প্রায় 193টিরও
বেশি দেশ এই মুহূর্তে পৃথিবীর বুকে বিলং করছে। এই দেশগুলো প্রত্যেকটা দেশে কিন্তু মানুষ আছে, আমার মতো আপনার মতো, ভাষা আলাদা হতে পারে, সে দেখতে একটু আলাদা হতে পারে, তার কথা বলা আলাদা হতে পারে, তার খাবারের পরিবেশ আলাদা হতে পারে, কিন্তু সবাই আমরা দিন শেষে মানুষ। আমরা কিন্তু মস্তিষ্ক, চোখ, নাক, মুখ, গলা, একটা মানুষের শরীরে যত রকমের পার্টস আছে ভাষাগত দিক থেকে আলাদা হলেও একই রকম। তাই মানুষের সমস্যা থেকে সমাধান পেতে হলে এই মুহূর্তে স্বর্ণের বিকল্প কোনো কিছু নেই। আপনারা যারা বলছেন স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, কমলে একটু কিনবো, এরকমটি নয়। যাদের ঘরে প্রয়োজন আছে স্বর্ণের, তারা অবশ্যই আপনারা স্বর্ণ কিনবেন। আমি কিন্তু আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, যেহেতু প্রয়োজন আছে সেই জন্য আলোচনাটা করছি। আর স্বর্ণের দাম যে বেড়েই চলবে, কমার কোনো সম্ভাবনা নাই এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার আলোচনার মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, দুটো বিশ্বের দুটো মাত্র দেশ এই মুহূর্তে G7 আর ব্রিক্স, এই দুটো দেশের মধ্যে বিভক্ত হয়ে গেছে। পৃথিবীব্যাপী এই দুটো দেশের মধ্যে সবচাইতে আগামী দিনে শক্তিধর হতে চলেছে ভারত, চীন, রাশিয়া যৌথভাবে, আমরা একদম জোর গলায় বলছি। এবং এই তিন দেশের বুকেই সবচাইতে স্বর্ণ বেশি আছে। আমরা এটাও বলছি, বর্তমানে প্রায় 38 ট্রিলিয়ন ডলার, 38 ট্রিলিয়ন ডলারেরও বেশি ঋণের বোঝা নিয়ে আমেরিকা ধুঁকছে, আমেরিকার সাম্রাজ্যবাদ ধুঁকছে। যেখানে আমেরিকার বর্তমানে জিডিপি হচ্ছে মাত্র 29 ট্রিলিয়ন ডলার, সেই জায়গায় তার ঋণের বোঝা 38 ট্রিলিয়ন ডলার। এই যে পরিমাণে ঋণ, সেই ঋণের সুদ দিতে গেলে পার ইয়ার কিছু না 1 ট্রিলিয়ন ডলার করে বাড়বে। তাই এটা বাড়তে বাড়তে আমরা হয়তোবা 2035 সালের মধ্যেই জানতে পারবো যে প্রায় 60 ট্রিলিয়ন ডলারেরও বেশি ঋণের বোঝা আমেরিকার মানুষের মাথার উপরে চেপে গেছে। আর সেখানকার ইকোনমি একদম ধ্বংস হয়ে গেছে। যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সম্পূর্ণভাবে আমরা দেখেছি, ওই সব হিটলারের সাম্রাজ্য একদম তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল। শেষ পর্যন্ত হিটলারকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল। ঠিক একই রকমভাবে আমেরিকার সাম্রাজ্য সম্পূর্ণভাবে ভেঙে যাবে। স্বর্ণ একই রকম গতিতে তার যেভাবে ছুটছে সেই গতি অব্যাহত রাখবে, তার গতিকে ধরে রাখা যাবে না। অতএব আপনারা যারা স্বর্ণের প্রয়োজন বা স্বর্ণ কেনার ইচ্ছে প্রকাশ করছেন, নিশ্চয়ই আপনারা স্বর্ণ কিনুন এবং আপনাদের জীবনযাপন আরও সুন্দরভাবে চালানোর চেষ্টা করুন। তবে অবশ্যই চোখ, নাক, মুখ খোলা রাখবেন। দেশের খবর এবং দেশের বাইরের খবর দেখার জন্য সব সময় চোখ রাখুন থটস অফ সানারুলের সঙ্গে। আমি সানারুল আপনাদেরকে অথেন্টিক, যুক্তিসঙ্গত কথা বলি।